হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে তিতলিপুরের জঙ্গলে গল্পটির অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটির রহস্য উদ্ঘাটন করা যাক। পুলিশ ভ্যান থেকে একজন উর্দি পরা অফিসার এবং সশস্ত্র কনস্টেবল বাহিনী ডেকে আনলেন নরেশবাবু। এবার পথচারীরা থমকে দাঁড়াচ্ছে দেখতে পেলাম। নরেশবাবুর জিপ থেকে সাদা পোশাকের 5 জন পুলিশ নেমে এলো। তাদের হাতে বেঁটে লাঠি। তারা ভিড় হটাতে ব্যস্ত হলো। দুপাশের বাড়ির জানালা আর ব্যালকনি থেকে লোকেরা ব্যাপারটা দেখছে। এক ভদ্রলোক নরেশবাবুকে জিজ্ঞাসা করলেন, হরিবাবুকে খুঁজছেন কি? হ্যাঁ, আপনি কে? আগে স্যার, আমার নাম অমরেন্দ্র বিশ্বাস, পাশের বাড়িটা আমার। তাহলে তো আপনি হরিবাবুকে চেনেন? চিনি মানে তত কিছু না, উনি ওই কদাচিতই বেরোন। ওর ওই সার্ভেন্ট ভগতকেও একটু আধটু চিনি। হরিবাবু তো বাড়ি বেঁচে চলে যাবেন শুনেছি, প্রায়ই খদ্দের আসে দেখেছি। কি জানি কি ব্যাপার বুঝি না। তা স্যার আপনারা? নরেশবাবু এবার পুলিশি মেজাজে বললেন, বাড়ির পাশে একজন ক্রিমিনাল থাকতো আর আপনারা কিছু টের পেতেন না? আমরা ছাপোষা মানুষ স্যার, কি করে জানবো যে পাড়ার কোন লোক ক্রিমিনাল? হরিবাবু তালা এঁটে কখন কেটে পড়েছে জানেন? না স্যার, আমি কিছু লক্ষ্য করিনি। অফিস থেকে ফিরে একটা নার্সিংহোমে গিয়েছিলাম। আমার ভগ্নিপতির হার্টের অসুখ তো, সেখান থেকে আসছি। অন্য এক ভদ্রলোক একটু তফাতে পানের দোকানের কাছে দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে এসে সহাস্যে বললেন, হরিবাবুকে অ্যারেস্ট করতে এসেছেন তো? একদিন যে আপনারা আসবেন তা জানতাম। নরেশবাবু বললেন, আপনি কে? কোথায় থাকেন? আগে আমি অ্যাডভোকেট নরেন্দ্র কুমার সেনের ক্লার্ক, পরিতোষ মণ্ডল। আমার স্যারেরও হরিবাবু সম্পর্কে সন্দেহ ছিল। আসল বাড়িটা একটা বিধবা মহিলার। বছর 7-8 আগে তার কাছ থেকে হরিবাবু কিনেছিল। পুরো টাকাটাও দেয়নি। আমার স্যার সেই মহিলাকে হেল্প করতে চেয়েছিলেন, কিন্তু হরিবাবুর হাতে অনেক গুন্ডা মস্তান আছে। আজকাল কি অবস্থা হয়েছে তা তো আপনাদের চেয়ে বেশি আর কে বুঝবে স্যার। হ্যাঁ, আপনার বলা ওই তালা ভেঙেই সার্চ করুন, পাড়ার লোকেরা খুশিই হবে। লোকটা চোরা কারবারি করে বলে গুজবও আছে। কিছুক্ষণ পরে 2 জন কনস্টেবল একটা ছোট্ট লোহার রডের সাহায্যে তালাটা ভেঙে ফেলল। বুঝলাম যে এ কাজে দুজনেই বেশ দক্ষ। একসময় হালদার মশাই চাপা স্বরে নরেশবাবুকে বললেন, পিছনের দিকে বাড়ির কোনো দরজা আছে কিনা কে জানে। নরেশবাবু একটু হেসে বললেন, ভাবেন না মিস্টার হালদার, আমাদের লোকজনের সেদিকেও নজর আছে। দরজার ভিতরে সংকীর্ণ একটা করিডোর, বাঁদিকে একটা 3 তলা বানি। জানালায় জানালায় অজস্র মুখ দেখতে পাচ্ছিলাম। ডান দিকে হরিবাবুর বাড়ি এবং নিচের তলায় একটা দরজা। সেই দরজাতেও তালা আঁটা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে নরেশবাবু সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। পুরনো সোফা সেট, জীর্ণ একটা চেয়ার আর টেবিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই ঘরটাতে কিছুই নেই। এই ঘরের কোণ থেকে 2 তলা সিঁড়ি উঠে গেছে। কর্নেল নিচের তলার পাশের ঘরে উঁকি দিয়ে বললেন, এই ঘরে ভগত থাকে মনে হচ্ছে। একটা খাটিয়া আর মশারি ঝুলছে দেয়ালের কোণে। বিছানা ছাড়া কেরোসিন কুকার, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ঘটি আর বাসনকোসন ছত্রখান হয়ে পড়ে আছে। কর্নেল বিছানা তুলে দেখলেন, তলাতেও কিছু নেই। দোতলাতেও 2টো ঘর। প্রথম ঘরটার দরজার তালা ভাঙতে হলো। এই ঘরে ভগতের খাটের মতোই খাট ছাড়া আর কোনো জিনিসই নেই। পাশের ঘরের দরজা ভেজানো ছিল। সুইচ টিপে আলো জ্বেলে দিলেন নরেশবাবু। একটা সেকেলে খাটে বিছানা পাতা আছে। দেয়ালে ক্যালেন্ডার ঝুলছে আর একটা মাত্র কাঠের আলমারিতে অগোছালো বই ঠাসা। সব বই ধর্ম সংক্রান্ত। পূবের জানালার ওপরে একটা তাকে সিদ্ধিদাতা গণেশের সিঁদুর রঙা মূর্তি। কিছু শুকনো ফুলও পড়ে আছে। প্রথমে পুলিশি ধরনের সার্চ শুরু হলো। কর্নেল খাটের তলায় উঁকি দিয়ে উঠে দাঁড়ালেন।
মুচকি হেসে বললেন, হালদার মশাই, হরিবাবু তো মনে হচ্ছে শুধু ব্রিফকেস আর ছড়ি নিয়েই কেটে পড়েছে। এমন কিছু রেখেও তো যায়নি যে যাতে তাকে খুঁজে বের করার সূত্র পাওয়া যায়। বালিগঞ্জ থানার অফিসার নরেশবাবুকে বললেন, আমার ধারণা হরিবাবু এখানে মাঝে মাঝে এসে থাকতো। স্থায়ীভাবে কেউ এই বাড়িতে বসবাস করলে আরও আসবাব বা জিনিসপত্র পাওয়াই যেত। বিছানার উপর চাদরটা তত পরিষ্কার নয়, বালিশ দুটোও যেমন তেমন। তলার পুরনো তোষক নিচে ফেলে দুজন কনস্টেবল নারকেল ছোবড়ার গদি টেনে এনে একপাশে নামালো। নরেশবাবু বালিশ, তোষক আর গদি খোঁজাখুঁজি করে হাসলেন। লোকটা যেই হোক, খুবই ধুরন্ধর। নিজের এতটুকু চিহ্নও রেখে যায়নি কর্নেল সাহেব। আপনার কি ধারণা? আপনার সঙ্গে আমিও একমত। যাকে চলুন, বেরোনো যাক। বালিগঞ্জ থানার অফিসারের নির্দেশে দোতলার দরজায় একজন কনস্টেবল হাতকড়া এঁটে দিল। আমরা নেমে এলাম। গলিতে ততক্ষণে মানুষের ভিড় হটাচ্ছে পুলিশ। নরেশবাবুর কাছে বিদায় নিয়ে কর্নেল বললেন, বাকিটা পুলিশের হাতে ছেড়ে দিয়ে এবার আমরা কেটে পড়ি জয়ন্ত। আসুন হালদার মশাই। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে ষষ্ঠীচরণের তৈরি সুস্বাদু কফি খেতে খেতে বললাম, একটা ব্যাপার আমাকে অবাক করছে কর্নেল। সত্যি আমি কিন্তু ভীষণ অবাক হয়েছি। তাই নাকি? তা কি ব্যাপারে বলো তো? রীতিমতো হইহল্লা করে পাড়ায় শোরগোল তুলে হরিবাবুর বাড়িতে হানা দেওয়ার ব্যবস্থা করেছিলেন কেন? এতে তো হরিবাবু খুব সতর্ক হয়ে যাবে। ওর চেলাদের কেউ কেউ নিশ্চয়ই ঘটনাস্থলে ছিল। জয়ন্তবাবু ঠিকই কইছেন, আমিও কিন্তু কিছু বুঝলাম না। দুয়ারে তালা আটকানো ছিল, তার মানে তো বাড়ির ভিতরে হরিবাবু নাই। আমার ক্লায়েন্টরে কিডন্যাপ কইরা আসছে, নিজের বাড়িতে রাখবে কেন? কর্নেল চুপচাপ কফি খাওয়ার পর চুরুট ধরালেন। তারপর একটু হেসে বললেন, রীতিমতো শো বিজনেসই বলা যায়। তোমাদের কথা ঠিক, কিন্তু এর দরকার ছিল। কেন কর্নেল স্যার? হরিবাবু সঠিক ডেরা যে ওই বাড়িটা নয় তার প্রমাণ পাওয়া গেল। ওখানে সে সবসময় থাকতো না, তা তো ওর ঘরগুলো দেখে বোঝাই যায়। অথচ হালদার মশাই তাকে ফিটফাট ফুলবাবুর বেশে দেখেছেন। যে ওই রকম ফুলবাবুটি সেজে বেরোয়, ঘরে তার অন্তত একটু আভাস তো মিলবেই। কিন্তু মিলল না। ঘরগুলো একেবারেই সাদামাটা, চাল চুলোহীন লোকের আস্তানা। সোফা সেটও তো দেখলাম ছেঁড়া খোড়া। ক্যাপ্টেন সিংহকে কিডন্যাপ করার পর সে এসে হয়তো ঘরে দামি বা দরকারি জিনিসপত্র নিয়ে গেছে। হরিবাবু নিজে না এসে তার চেলা ভগতকে সেসব জিনিস নিয়ে যেতে বলে থাকবে। কারণ হালদার মশাই দেখেছিলেন যে বাড়িতে ভগতকে রেখে সে সুশীলার সঙ্গে ট্যাক্সিতে চেপে চলে যায়। যাকে এবার হালদার মশাইকে একটা কাজ করতে হবে। কোন কর্নেল স্যার? আপনি একবার সুশীলার বাড়ি যান দেখি, খোঁজ নিন যে সে বাড়িতে আছে কি না। বাড়িতে থাকলে তার সঙ্গে আর কথা বলবেন না, আমাকে কোনো জায়গা থেকে শুধু একবার টেলিফোনে একটু জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ট্যাক্সির নাম্বারটাই কাগজে লিখে দিন। কর্নেলকে নাম্বারটা লিখে দিয়ে হালদার মশাই বললেন, আপনি চাইলে ক্যাপ্টেন সিংয়ের নেম কার্ডটা আপনারে দিমু। দিন, আর সুশীলার ঠিকানাটাও বরং লিখে দিন। গোয়েন্দাপ্রভুর অভ্যেস মতো সবেগে বেরিয়ে গেলেন। তারপর কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। একটু পরে সাড়া এলে তিনি বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মিস্টার সোম, আপনাকে অজয়েন্দু রায়ের সম্পর্কে অসংখ্য ধন্যবাদ। ওটা কি কাকেও দিয়ে আমার কাছে একটু পাঠাবেন? ইউ ওয়েলকাম মিস্টার সোম, আমার সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। অন্তত
এ রাতে কোথাও বেরুচ্ছি না। শীতের রাতে এই বৃদ্ধ অর্কিড পাখি প্রজাপতি ক্যাকটাসের জন্য কোথাও হানা দিতে অক্ষম মিস্টার সোম। ঠিক আছে ঠিক আছে, আসুন। কর্নেল রিসিভার রেখে সোফায় হেলান দিলেন। বললাম, মিস্টার সোম নামটা শোনা শোনা মনে হচ্ছে। শিপিং কর্পোরেশনের কলকাতা ব্রাঞ্চের ম্যানেজার মিস্টার অসীম সোম। উনি থাকেন কোথায়? ক্যামাক স্ট্রিটে কোম্পানির বাংলোতে। প্রায় আধ ঘন্টা পরে ডোরবেল বাজল। তারপর একজন স্মার্ট চেহারার প্রৌঢ় ভদ্রলোক ঘরে ঢুকে বললেন, আমার একটু পথে দেরি হয়ে গেল। পার্ক স্ট্রিটে জ্যাম তো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আসবার কথা কাগজে পড়েছিলাম, সম্ভবত তার জন্যই হয়তো পার্ক স্ট্রিটের এই অবস্থা। কর্নেল উঠে দাঁড়িয়ে তার সঙ্গে করমর্দন করে বসালেন। তারপর বললেন, অনেকদিন পরে আপনি এলেন। মিস্টার সোম একটা ব্রিফকেস খুলতে খুলতে বললেন, হ্যাঁ, তা প্রায় 1 বছর বলতেই পারেন। গত নভেম্বরে এসে আপনাকে খুব কষ্ট দিয়েছিলাম। আরে না না, ও কিচ্ছু না। আন্তর্জাতিক মাফিয়া ডনরা অনেকেই আমার পাল্লায় পড়ে এখন কলকাতা ছেড়ে পালিয়েছে। শাহিন খান তো এখন নাকি দুবাইয়ে ঘাঁটি করেছে। আপনাদের আজ সে বিরক্ত করে না আশা করি? না না, যাকে এই নিন আপনার অজয়েন্দু রায়ের পুরো ডেটা। এই খামে সব কাগজপত্র আছে। মাদার কম্পিউটার থেকে একটু বের করতে সময় লেগেছে এই যা। কর্নেল একটা লম্বা পিঠমোটা খাম নিলেন এবং বললেন, আগে কফি, তারপরে বরং এটা খোলা হবে। ফুটিয়ে পড়ার পর কিছু জিজ্ঞাসা থাকলে পরে আপনাকে রিং করব। ষষ্ঠী, শিগগির কফি চাই। হ্যাঁ, আলাপ করে দিই। না না, দরকার হবে না কর্নেল। জয়ন্তবাবুকে আমি দেখেই চিনেছি। উনি হয়তো আমাকে ভুলে গেছেন। সঙ্গে সঙ্গে খিদিরপুর ডকে শিপিং কর্পোরেশনের একটা জাহাজ ভর্তি মাল চুরি যাওয়ার সাংঘাতিক ঘটনাটা মনে পড়ে গেল। মিস্টার সোমের সঙ্গে করমর্দন করে বললাম, দুঃখিত মিস্টার সোম, ভুলে গিয়েছিলাম আপনার কথা। আরে তাতে কি, আপনারা সাংবাদিক মানুষ, নিত্য নতুন ঘটনা এসে আপনাদের ব্যস্ত রাখবে, এটাই তো স্বাভাবিক। এই সময় টেলিফোনটা বাজল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, হ্যাঁ বলুন মিস্টার হাটি। ও মাই গড, কোথায় ছিল ট্যাক্সিটা? রাস্তার থেকে ছিটকে পড়েছিল? আপনি শিওর? মেয়েটিকে শনাক্ত করতে পেরেছেন? সুশীলা দাসী? মাথার পিছনে গুলি? কি অদ্ভুত, ঠিক দীপনারায়ণ বাবুর মতো। হ্যাঁ, ট্যাক্সি ড্রাইভারের তো পালানোরই কথা। যাকে, সকালে দেখা হচ্ছে, রাখছি। শিপিং কর্পোরেশনের ম্যানেজার অসীম সোম কর্নেলের দিকে তাকিয়েছিলেন। কর্নেল টেলিফোনের রিসিভার রেখে তার দিকে ঘুরে বসলেন। মিস্টার সোম একটু হেসে বললেন, অজয়েন্দু রায়ের সঙ্গে কোনো এক সুশীলা দাসীকে মার্ডারের সম্পর্ক নেই তো? আছে আছে। বলেন কি কর্নেল সরকার? যথা সময়ে আপনাকে সব জানাবো। ঘড়ি দেখে মিস্টার সোম উঠে দাঁড়ালেন। বললেন, চলি তাহলে, আজ সন্ধ্যায় আবার আমাদের ক্লাবে একটা ডিনার পার্টি আছে। আপনাকে খামটা দিয়ে সেখানে যাব ভেবেছিলাম, একটু দেরি হয়ে গেল। অসীম সোম চলে যাওয়ার পর বললাম, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল তাহলে। যে সুশীলার সাহায্যে হরিবাবু ক্যাপ্টেন সিংহকে কিডন্যাপ করেছে, তাকেই হরিবাবু গুলি করে মারল কেন? কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে অভ্যেস মতো চোখ বুঝলেন। বুঝলাম যে আমার প্রশ্ন নিয়ে তিনি আপাতত আলোচনায় রাজি নন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। তারপর সবে গিয়ে প্রবেশ করলেন আমাদের প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই। তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। কর্নেল চোখ খুলে বললেন, বলুন হালদার মশাই। সুশীলা থাকতো একটা
তের পলে ঝোপড়িতে। একজন কইল সুশীলা তার ঝোপড়ি পাঁচু মিস্ত্রিরে বিক্রি কইরা ওই দেশে গেছে। পাঁচু মিস্ত্রিরে জিগাইলাম সুশীলার দেশ কোথা। পাঁচু কইল সে খবরটা জানা নাই। তা আপনাকে উত্তেজিত মনে হচ্ছে কেন? ওই ক্যাপ্টেন সিংহর বাড়ি গেছিলাম। পুলিশ ওনার ঘরের তালা ভাঙা ঢুকছে। ডিটেকটিভ ডিপার্টমেন্টে সেই নরেশ বাবুরে দেখলাম। আমারে দেখা উনি কইলেন, এই ঘরে কোনো ক্লোরোফর্মের কড়া গন্ধ টের পাইছেন? তার মানে ক্যাপ্টেন সিংহকে ক্লোরোফর্মের সাহায্যে ওরা অজ্ঞান করেছিল? হ, ঠিক কইছেন কর্নেল স্যার। তা আপনি কি কফি খাবেন? কফি কিন্তু নার্ভকে চাঙ্গা করে হালদার মশাই। খামু, কিন্তু আসল ঘটনাটা এখনো কই নাই। শোনেন, এই 34 বছরের পুলিশ লাইফজার তারই ফান্দে ফেলে কোন হালায়। আবার কি আপনার উপরে কেউ আক্রমণ করেছিল? হ, ওই ক্যাপ্টেন সিংহের বাড়ির পিছনে একটা গলি দিয়া শর্টকাট করছিলাম। গলিতে আলোটা একটু কম। হঠাৎ পাশ থেকে কে আমারে কইল, আপনি মিস্টার হালদার না? আপনার লগে একটু কথা আছে, একটু দাঁড়ান। সে চিৎকার করলো, চোর চোর। তারপর আমার গলার কাছে সোয়েটারটা চাইপা ধরলো। এদিকে তার চিৎকার শুই না আরও লোকে চিৎকার করছিল, চোর চোর। আমি তখনই তার ফান টের পাইছি। তার পেটে মারলাম একখান লাথি, হালা মাটিতে পড়লো। অমনি আমি দৌড় দিলাম। পিছনে তো পাড়া শুদ্ধ লোক চিৎকার করছে। আপনি ঠিকই বলেছিলেন, ওটা একটা ফাঁদই বটে। কলকাতায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। কোনো শত্রুকে গণধোলাই দিয়ে মেরে ফেলার জন্য ওই চোর চোর চিৎকারটা বেশ ভালোই কাজে দেয়। লোকেরা কিছু না বুঝেই বেচারাকে পেটাতে শুরু করে। বললাম, হালদার মশাই তাহলে খুব বেঁচে গেছেন বলুন। হ্যাঁ, আমারে পেটায় কে? পকেটে রিভলভার ছিল না? 2 রাউন্ড গুলি শুনলেই না লোকেরা কি যে কন জয়ন্তবাবু। ষষ্ঠী কফি দিয়ে গেল। চুপচাপ কফি খেয়ে প্রাইভেট ডিটেকটিভের উত্তেজনা গেল থিতিয়ে। আবার একটি নস্যি নিয়ে তিনি বললেন, লোকটা হইল গিয়া হরিবাবু স্যাঙাত। কিন্তু আশ্চর্য লাগে কর্নেল স্যার, সে আমার নাম জানলো কিভাবে? বোঝা তো যাচ্ছে যে হরিবাবু ক্যাপ্টেন সিংহের দিকে নজর রাখার জন্য ভগৎ ছাড়াও আরও কাকেও বেছে নিয়েছিল। সে এমন লোক যে ক্যাপ্টেন সিংহের বাড়ির কাছাকাছি থাকে। সম্ভবত সুশীলাকে সে চেনে। যাগে, এবার কাজের কথা বলি। যেখানে যাইতে কইবেন জামু। হালদার মশাই, অত উত্তেজিত হবেন না, একটু মাথাটা ঠান্ডা রেখে শুনুন। কন কর্নেল স্যার? কিছুক্ষণ আগে চন্দ্রপুর থানা থেকে খবর পেয়েছি যে চন্দ্রপুর যাওয়ার পথে তিতলিপুর জঙ্গলের ধারে সেই ট্যাক্সিটা পাওয়া গেছে। সুশীলাকে কেউ মাথার পিছনে গুলি করে মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে। ট্যাক্সি ড্রাইভারকে পাওয়া যায়নি, খালি ট্যাক্সিটা রাস্তার ধারে দাঁড় করানো আছে। গোয়েন্দাপ্রভুর গুলিগুলি চোখে কথাগুলো শুনছিলেন। গোফের 2 ভাগ তীর তীর করে কাঁপছিল। এবারে জোরে শ্বাস ছেড়ে বললেন, হরিবাবু না, ওরে মারছেন ক্যাপ্টেন সিংহ। উনার ফায়ার আর্মস থাকা তো স্বাভাবিক। জ্ঞান ফেরার পর ক্যাপ্টেন সিংহ সুশীলারে ওই বিশ্বাসঘাতকতার শাস্তি দিচ্ছেন। আর হরিবাবু তাহলে কি হলো? তারেও মারছেন ক্যাপ্টেন সিংহ। আর তার সঙ্গে যে ভগৎ ছিল, প্রাণ ভয়ে ভগৎ পলায় গেছে। ট্যাক্সি ড্রাইভারও তো পলায় গেছে। ক্যাপ্টেন সিংহ তো নাকি অসুস্থ এবং বৃদ্ধ মানুষ। তিনি হরিবাবুর লাশের কি ব্যবস্থা করেছেন তাহলে? ঘটনাস্থলে গিয়া ক্লু খুঁজলেই মিলব, শিওর। কি তাই তো কর্নেল স্যার? কর্নেল চুরুট টানছিলেন। এক রাজ ধোঁয়া ছেড়ে বললেন, হালদার মশাই ঠিকই বলেছেন, ঘটনাস্থলে না গেলে কিছুই বোঝা যাচ্ছে না। হালদার মশাই, এবার বরং আপনি বাড়ি ফিরে বিশ্রাম নিন। তারপর কাল সকাল 8টার মধ্যে আমার এখানে চলে আসবেন। আপনার এবার বিশ্রাম করার খুব দরকার, খুব ধকল গেছে। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার আস্তে সুস্থে বেরিয়ে গেলেন। তারপর কর্নেল টেবিল ল্যাম্পের আলো জ্বেলে মিস্টার সোমের দিয়ে যাওয়া খামটা খুললেন।
ভিতরে টাইপ করা 2 শিট কাগজ ছিল। ওতে শিপিং কর্পোরেশনের এক অফিসার অজয়েন্দু নারায়ণ রায়ের জাহাজি জীবন সম্পর্কে খুঁটিনাটি তথ্য আছে। কর্নেল 2 শিট কাগজে দেওয়া তথ্যগুলো অন্তত 12 পড়ার পর সোজা হয়ে বসলেন। আমার দিকে ঘুরে বললেন, ভদ্রলোক যেন আরব্য উপন্যাসের একটা চরিত্র। আশা করি আরব্য উপন্যাস পড়েছ? পড়েছি, স্রেফ রূপকথা। তবে পড়তে ভালোই লাগে, বিশেষ করে ওই সিন্দবাদ নাবিকের উপাখ্যানগুলো বেশ রোমাঞ্চকর। বাহ, সিন্দবাদ নাবিক! অজয়েন্দু নারায়ণ রায়ের জাহাজি জীবনটাও কতকটা ওই রকমই, বুঝলে? অবশ্য জাহাজ কোম্পানির তথ্যে এ ধরনের ইশারা আছে মাত্র। কোনো বড় বন্দরে তার জাহাজ নোঙর করে বেশ কিছুদিন কোনো কারণে আটকে থাকলে অজয়েন্দু শম্ভুনাথ চৌধুরীকে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যেতেন। এটা জাহাজ কোম্পানির অফিসার বা কর্মীদের ক্ষেত্রে নিয়মবিরোধী কাজ, কিন্তু ক্যাপ্টেন সুশীল কুমার সিংহ তাদের গার্জেন। হ্যাঁ, ক্যাপ্টেন সিংহের দেশের বাড়ি ছিল চন্দ্রপুর। বলেন কি? ওই কাগজ দুটো একটু আমাকে দিলে পড়ে আনন্দ পেতাম। কর্নেল খামটা সকৌতুকে টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রেখে মিটি মিটি হেসে বললেন, এখনই বেশি কিছু জানতে নেই, বুঝলে? জানলে চূড়ান্ত চমকের মজা থেকে বঞ্চিত হবে। মুখে মুখে বরং যা বলে শুনতে পারো। অগত্যা বললাম, কাকেও তো হাতের তাস আগে ভাগে আপনি দেখান না। ঠিক আছে, মুখেই বলুন। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন, তারপর মৃদু স্বরে বললেন, ক্যাপ্টেন এস.কে. সিংহের বাড়ি ছিল চন্দ্রপুরে। অজয়েন্দ্র তার বাল্যবন্ধু। এসব কথা কি মিস্টার সোমের দেওয়া কাগজে লেখা আছে? মোটেই না। চোখ না খুলে নির্বিকার ভঙ্গিতে বললেন, ওই তথ্য থেকে একটা স্কেচ এঁকেছি, শুনতে ইচ্ছে হলে শোনো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলে যান। ক্যাপ্টেন সুশীল কুমার সিংহের সুপারিশে অজয়েন্দু চাকরি পেয়েছিলেন। শম্ভুনাথ চৌধুরী আবার চাকরি পেয়েছিল অজয়েন্দুর সুপারিশে। ওরা দুজনে কোম্পানির নিয়মকানুন না মেনে কোথায় কোথায় যেন সব চলে যেত, তা তো আগেই বলেছি। নিয়মকানুন বিরোধী হলেও জাহাজের লগবুকে ক্যাপ্টেন সিংহকে সে কথা লিখে রাখতেই হতো, কারণ বাইরে গিয়ে বিপদ আপদ হলে জাহাজের কোম্পানিকেই তো ঝক্কি সামলাতে হবে। যাই হোক, বছর 10 আগে একটা জাহাজ মিশরের পোর্ট সঈদ ভারত থেকে কলকাতার যন্ত্রাংশ নিয়ে গিয়েছিল। মাল খালি হলে সেই জাহাজে মিশরের তুলো বোঝাই করার কথা। আহমেদাবাদে কাপড় কলের অর্ডার ছিল। তুমি তো জানোই মিশরের তুলো ইজিপশিয়ান কটন নামে বিশ্ববিখ্যাত। তো তুলো আসতে দেরি হচ্ছিল। এই অছিলায় অজয়েন্দু শম্ভুনাথকে নিয়ে কায়রোতে তুলো কোম্পানির অফিসে যান। 2 দিন পরে ওরা জাহাজে ফিরে আসেন। তারপর তুলো এসে বন্দরে পৌঁছয়। সেই তুলো বোঝাই করে জাহাজ বাম্বাই ফিরে আসছিল অগাস্ট মাস। বাম্বাই থেকে 18 নটিক্যাল মাইল দূরে ঝড়ের মুখে জাহাজডুবি হয়। ক্যাপ্টেন সিংহ রাবারে ভেলায় আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গে অজয়েন্দু বা শম্ভুনাথ ছিল না। এদিকে বোম্বাইয়ে তার আগে মিশর সরকারের অভিযোগ অনুসারে ভারত সরকার গোয়েন্দা বাহিনী তৈরি রেখেই ছিলেন। মিশরের অভিযোগ ছিল যে ওই তুলোর জাহাজের 2 জন অফিসার জাদুঘর থেকে অমূল্য প্রাচীন সম্পদ চুরি করে পালিয়ে গেছে। তাদের সাহায্যকারী ইব্রাহিম বেগকে মিশর সরকার গ্রেফতারও করেছিল। ইব্রাহিম ধোলাইয়ের চোটে ওই 2 ভারতীয়ের পরিচয় দিয়েছে। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। বললাম, তারপর? নিশ্চয়ই ওরা দুজনে এমন কিছু আঁচ করেই থাকবে, তা না হলে জাহাজ ডুবির পর আর তাদের খোঁজ পাওয়া যাবে না কেন? মালবাহী জাহাজ, লোকজন তো তত বেশি থাকার কথা নয়। রাবারের নৌকো ছাড়লেও কয়েকটা হালকা কাঠের বোটও তো ছিল। রাবারের পোশাকও ছিল, যাতে ওই হাওয়া ভরলে ফুলে ওঠে, সমুদ্রে ভেসে থাকা যায়। তার মানে সবাই উদ্ধার পেয়েছিল, শুধু ওই অজয়েন্দু আর শম্ভুনাথের খোঁজ পাওয়া যায়নি? হ্যাঁ, প্রায় 10 বছর এই 2 জন লোক কোম্পানির খাতায় মৃত হলেও কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের খাতায় জীবিত। কয়েকবার খোঁজ পেয়েও সিবিআই তাদের ধরতে পারেনি। মিস্টার সোম ফুটনোটে এইসব কথা লিখে দিয়েছেন। আর একটা মহামূল্যবান তথ্য আছে। মিস্টার সোমের একজন জাহাজে অফিসার নাকি
খিদিরপুর ডকে হংকংয়ের একটা জাহাজে শম্ভুনাথ চৌধুরীকে দেখতেও পেয়েছিলেন। সে জাহাজ থেকে একটা বোটে নেমে ডকইয়ার্ডে এসেছিল। সেই অফিসার তাতে চার্জ করতেই শম্ভুনাথকে আড়াল করে তার গ্যাংয়ের লোকেরা। তারপর বেচারা নিরীহ অফিসারকে সেই গুন্ডারা মারধরও করে, আর সেই সুযোগে শম্ভুনাথ উধাও। বলে কর্নেল ঘড়ি দেখলেন। জয়ন্ত, 9:30 বেজে গেছে। এ রাতে শিগগির ডিনার খেয়ে শুয়ে পড়া যাক, সকালে তো আবার বেরোতে হবে। ষষ্ঠী! ষষ্ঠীচরণ আড়াল থেকে নিশ্চয়ই কর্নেলের কথা শুনছিল। কিচেনের দিক থেকে সে সাড়া দিয়ে বলল, সব রেডি বাবা মশাই। সকালে কথা মতো হালদার মশাই এসে পৌঁছেছিলেন। আমরা তখনই বেরিয়ে পড়েছিলাম। কর্নেল বলেছিলেন পথে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেওয়া যাবে। তিতলিপুরের মোড় পেরিয়ে কর্নেলের নির্দেশে গাড়ি চালাচ্ছিলাম। ডান দিকে টানা জঙ্গল, আর বাঁ দিকে কখনো মাঠ আর কখনো গ্রাম। কিছুক্ষণ পরে হাইওয়ে যেখানে বাঁ দিকে ঘুরে গেছে, সেখানে একটা মোটামুটি চওড়া পিচ রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে এগিয়েছে। কর্নেল বললেন, আমরা ফরেস্ট বাংলোতে উঠব। হালদার মশাই জিজ্ঞাসা করলেন, সেই ট্যাক্সি খান কি এই রাস্তাতেই আইতেছিল? হ্যাঁ, এই জঙ্গলের রাস্তা দিয়ে চন্দ্রপথ যেতে হয়। বলে তিনি বাইনোকুলারে চোখ রাখলেন। একটু পরে বললেন, জঙ্গলে তো এখনো কুয়াশা, তাই খালি চোখে পুলিশের গাড়ি দেখা যাবে না। বাইনোকুলারে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন? পাচ্ছি। থানার ওসি রাজেন্দ্র হাটি জিপের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। এবার একটা ছোট জল ভরা নদীর ব্রিজ দেখা গেল। ব্রিজ পেরিয়ে গিয়ে পুলিশের জিপ দেখতে পেলাম। বাদিকে রাস্তাটা ঘুরে গেছে, সেদিকে একটা গ্রামও দেখা যাচ্ছিল। সমৃদ্ধ গ্রাম বা গ্রামনগরই বলা যায়, কারণ অনেক পাকা বাড়ি আর যানবাহন চোখে পড়ল। কর্নেল বললেন, পশ্চিমে একটা পাকা সড়ক আছে, শর্টকাটে হাইওয়েতে পৌঁছানো যায়, তাই এই রাস্তা এমন নির্জন হয়ে আছে। ওসি রাজেন্দ্র হাটি সহাস্যে বললেন, মর্নিং কর্নেল সরকার। মর্নিং হাটি। আশা করি আমাদের দেরি হয়নি। আরে মোটেও না, মোটেও না। আমরা গাড়ি থেকে নামলাম। কর্নেল প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদারের সঙ্গে মিস্টার হাটির পরিচয় করিয়ে দিলেন। তারপর বললেন, সেই ট্যাক্সিটা কি থানায় নিয়ে গেছেন? হ্যাঁ, রাত্রেই ওটা নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গলের ধারে পড়ে থাকলে গাড়ি চোররা আবার ওটাকে হাপিস করে দিত। তো এই এলাকার চোর ডাকাত দমন করা খুবই কঠিন। এই জঙ্গল আর 15 কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডার। যাকে চলুন ঘটনাস্থলটা দেখি। ডান দিকে একটু এগিয়ে মিস্টার হাটি বললেন, সুশীলা দাসের বডি এই ঝোপের ধারেই পড়েছিল, আর ট্যাক্সিটা ছিল এখানে, এই রাস্তার কাছাকাছি। সম্ভবত গাড়ির মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল। ড্রাইভার ট্যাক্সির ব্রেকটা না চাপলে নিচের ওই খালে গিয়ে পড়তো। হালদার মশাই বললেন, হ, ঠিকই কইছেন, সোপের অবস্থা দেখাই তাই বুঝছি। দেখলাম যে সুশীলার লাশ যেখানে পড়েছিল সেখানে এখনো রক্তের ছোপ। শিশির অবশ্য রক্তের রং ফিকে হয়ে গেছে। ততক্ষণে কর্নেলের গোয়েন্দাগিরিও শুরু হয়ে গেছে। তিনি ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন, কখনো হাঁটু মুড়ে বসে আতস কাছে কি যেন দেখছেন। হালদার মশাইও অদ্ভুত ভঙ্গিতে ঘোরাঘুরি করছেন। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মিস্টার হাটি আমাকে সহাস্যে চাপা স্বরে বললেন, আমাদের পক্ষ থেকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, এবার দেখা যাক কর্নেল সাহেব কোনো ক্লু পান কিনা। হালদার মশাই জঙ্গলের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেলেন। মিস্টার হাটি বললেন, ভদ্রলোকের মাথায় তো ছিট আছে মনে হচ্ছে। ওভাবে কোথায় যাচ্ছেন উনি? আপনি ঠিকই ধরেছেন মিস্টার হাটি, উনিও আপনার মতোই পুলিশ অফিসার ছিলেন, কিন্তু মাথায় একটু ছিট আছে। কর্নেলেরও আছে। ওই দেখুন না, কর্নেলও অদৃশ্য হয়েছেন। মিস্টার হাটি এবার একটু গম্ভীর মুখে বললেন, আমরা অবশ্য জঙ্গলে ঢুকিনি, ঢোকার তো কোনো কারণ ছিল না। ওরা যে কিসের জন্য জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন বুঝতে তো পারছি না।
মিনিট 10 অপেক্ষা করার পর মিস্টার হাটি একজন সশস্ত্র কনস্টেবলকে সঙ্গে নিয়ে কর্নেল যেদিকে সেদিকে চলে গেলেন। আরও 10 মিনিট পরে দেখলাম হালদার মশাই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছেন জঙ্গল থেকে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হালদার মশাই? গোয়েন্দা প্রভুরের পোশাক শিশিরে ভিজে গেছে। উত্তেজিতভাবে বললেন, জুতা সাফ ফলো করছিলাম, এখানে দেখলাম পুরান কালের ধ্বংসস্তূপ। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে মুঘল আমলের একটা কেল্লা বাড়ির ধ্বংসস্তূপ আছে বটে, কিন্তু কর্নেল কোথায়? তাকে দেখতে পাননি? না, ধ্বংসস্তূপের আড়ালে কে যেন খাড়াই আসছিল। আমি শুধু শুনলাম শুকনা পাতার ওপর দৌড়াইয়া পালানোর শব্দ। জয়ন্তবাবু, এখনই মিস্টার হাটি যদি ওই পুলিশ ফোর্স লইয়া, বলেই তিনি অবাক হলেন। হ্যাঁ, মিস্টার হাটি গেলেন কই? জঙ্গলে কর্নেলকে ফলো করে উনি গেছেন। মিস্টিরিয়াস কারবার। ওদের ফিরতে যত দেরি হচ্ছে ততই আমার উদ্বেগ বাড়ছিল। অবশেষে ওদের দেখতে পেলাম। ওসি মিস্টার হাটি একজন লোকের সোয়েটার ও শার্টের কলার চেপে ধরে টানতে টানতে তাকে আনছেন। ভদ্রলোক অবশ্য বলাই উচিত তাকে। কাছাকাছি এলে আমি তাকে চিনতে পারলাম। এই ভদ্রলোকই দীপনারায়ণ বাবুর সঙ্গে দোমোহানি গামী রাস্তায় মল্লযুদ্ধ করছিলেন। সেই ছবি কর্নেল তুলেছিলেন, কাজেই আমার চিনতে দেরি হলো না। ইনি হলেন সেই শম্ভুনাথ চৌধুরী। অদ্ভুত ব্যাপার, এখন এই জঙ্গলে ঢুকে কি করছিলেন জাহাজিবাবু? কাছে এসে কর্নেল হাসতে হাসতে বললেন, জাহাজিবাবু দৌড়ে আসছে দেখে আমরা দুপাশে দুটো স্তূপের আড়ালে ওত পেতেছিলাম, ইনি একেবারে আমাদের ওপর এসে পড়লেন। হালদার মশাই বলে উঠলেন, এই আমার সাড়া পাইয়াই এই লোকটাই দৌড় দিছিল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। যে জাহাজিবাবু শম্ভুনাথ চৌধুরী কাজী সাহেবের ছদ্মবেশে কর্নেলের জ্যাকেটে ভয় দেখানো কথা লেখা কাগজের টুকরো হেঁটে পাশ দিয়ে চলে গেছিল, যাকে প্রায় 10 বছর ব্যাপী কেন্দ্রীয় সরকার গোয়েন্দারা খুঁজে হন্যে হয়েছেন, এমনকি কলকাতার লালবাজারের ঘুঘু গোয়েন্দারাও এ যাবৎ যার টিকিটিও দেখতে পাননি, সে যেন আজ কর্নেলের কাছে সমর্থিতে ধরা দেওয়ার জন্যই তিতলিপুরের জঙ্গলে এসে অপেক্ষা করছিল। মাঝে মাঝে বহু ঘটনা দেখে আমার মনে হয়েছে কর্নেলের যেন কিছু অলৌকিক শক্তি আছে। আজ আবার তা বিশ্বাস করার মতোই ঘটনা ঘটল। এই কথাটা কর্নেলকে বললেই তার বিখ্যাত অট্টহাসি শুনতে পাবো, কাজেই চুপ করে থাকাই উচিত। হালদার মশাইয়ের কথায় আমার সম্বিত ফিরল। তিনি বললেন, এই লোকটা ওই সুশীলার সাহায্যে ওই ক্যাপ্টেন সিংহের গদ থেকে দামি জিনিস চুরি করছিল। কি কাণ্ড! আর ওই ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কেন? কারোর সঙ্গে আবার মল্লযুদ্ধ করেছে নিশ্চয়ই। আবার মানে? আগেও কি? যথা সময়ে সব শুনবেন। প্রথম মল্লযুদ্ধের ছবিটাও আপনাকে দেখাবো। মিস্টার হাটি, আপনি তাহলে জাহাজিবাবুকে নিয়ে যান, ওর পেট থেকে কিছু বেরোয় কিনা দেখুন। আমরা ততক্ষণ ফরেস্ট বাংলোয় গিয়ে একটু বিশ্রাম করে নিই। ফরেস্ট বাংলোয় টেলিফোন আছে তো? আছে আছে, এই বাংলোটা শেষ বাংলোর চেয়ে সুন্দর। মরি নদী পেরিয়ে এসেছেন তো, সেই নদীর ধারেই ফরেস্ট বাংলো। নদীটা জঙ্গলের ভিতর দিয়ে দোমোহানি জলের ধারে গিয়ে মিশেছে। আচ্ছা চলি কর্নেল সাহেব, সময় মতো আবার দেখা করব। জাস্ট আ মিনিট মিস্টার হাটি, একটা কথা আছে। দুজনে একটু তফাতে গিয়ে চুপি চুপি কি কথা যেন বললেন। এদিকে জাহাজিবাবুর কোমরে এবং দুদিকে দড়ি বেঁধে কনস্টেবলরা ততক্ষণে জিপের পিছনের দিকে ঢুকিয়েছে। পুলিশের জিপ চলে যাওয়ার পর কর্নেল বললেন, ফরেস্ট বাংলোয় যাওয়ার আগে একটা কাজ সেরে নেওয়া যাক হালদার মশাই। আপনি তো জুতোর ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন, সেই ছাপগুলো কোথায় প্রথমে আপনার চোখে পড়েছিল একবার একটু দেখি তো। হালদার মশাই রাস্তা থেকে ডাইনে জঙ্গলের দিকে কয়েক পা এগিয়ে কর্নেলকে সেই ছাপ দেখালেন। কর্নেল হাঁটু মুড়ে বসে আতশ কাচ দিয়ে কিছু দেখার পর পাশের একটা ঘন ঝোপের কাছে গেলেন। বললেন, হালদার মশাই, শম্ভুনাথ চৌধুরী সম্ভবত এখানে কিছু খুঁজতে এসেছিল।
মাই গুডনেস! লক্ষ্য করেছেন কি, ছোপের ওপর রক্তের ছাপ এখনো স্পষ্ট। শিশিরে কিছুটা ধুয়ে দিলেও ছাপগুলো কিন্তু রয়েই গেছে। লোকটার হাতে ওটা ব্যান্ডেজ দেখলাম কর্নেল স্যার, ওর হাতে কেউ গুলি করছে, তাই না? ঠিকই ধরেছেন, গুলি খেয়ে পালিয়ে গিয়ে জাহাজিবাবু কোথাও ব্যান্ডেজ বেঁধে নিয়েছে। চেনা কোনো ডাক্তারের কাছে গিয়ে থাকবে। কিন্তু আজ এখানে কি খুঁজতে এসেছিল সে? কর্নেলের কথা শুনে হালদার মশাই জায়গাটা আবার খুঁজতে শুরু করলেন। গাড়িতে হেলান দিয়ে দুই গোয়েন্দার কাজকর্ম দেখে মনে হচ্ছিল যে অন্য কেউ দেখতো অবাক হয়ে ভাবতো দুই পাগল এখানে এসে জুটলো কোথা থেকে। কিছুক্ষণ পরে গোয়েন্দা প্রভুর ঘন ঘাসের ভিতর থেকে কি একটা জিনিস কুড়িয়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠলেন, পাইসি কর্নেল স্যার, পাইসি পাইসি। তিনি কর্নেলের কাছে গিয়ে জিনিসটা দেখালেন। এবার দেখতে পেলাম ওটা একটা ফায়ার আর্মস। কর্নেল ওটা পরীক্ষা করে দেখে বললেন, 6 রাউন্ডার রিভলভার। বিদেশি অস্ত্র, .38 ক্যালিবার। জাহাজিবাবুর হাতে কেউ গুলি করার সময় এটা ছিটকে পড়েছিল, আর সে আজ খুঁজতে এসেছিল অস্ত্রটা। পুলিশের গাড়ি থেকে জঙ্গলের আড়ালে ওত পেতে বসেছিল। তারপর আমরা এসে গেলাম, আপনিও জুতোর ছাপ আবিষ্কার করে এগিয়ে গেলেন। পুরো ঘটনাটাই অঙ্কের মতো কষে ফেলা যায়। হ বলে উল্লসিত প্রাইভেট ডিটেকটিভ লম্বা পায়ে গাড়ির কাছে এলেন। অ্যাক্টিভ নস্যি নিয়ে খিকখিক করে হেসে বললেন, জয়ন্তবাবু কিছু বুঝলেন? আমিও বললাম, হ। গাড়ি স্টার্ট দিয়ে কর্নেলের নির্দেশ মতো এগিয়ে ডান দিকে একটা মোরাম বিছানো সংকীর্ণ রাস্তায় চললাম। চন্দ্রপুরগামী পিচ রাস্তা বাঁদিকে এগিয়েছে, আর আমরা এবার ঘন জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছি। দুধারে ল্যাম্পপোস্ট আর টেলিফোনের তার দেখা যাচ্ছিল। মিনিট সাতেক পরে সেই নদীর ওপর ছোট একটা ব্রিজ দেখা গেল। ব্রিজে উঠতে যাচ্ছি, হঠাৎ কর্নেল বললেন, জাস্ট এ মিনিট জয়ন্ত, একটু থামো তো। কর্নেল নেমে গাড়ির পিছন দিকে রাস্তার ডান দিকে উঁচু একটা গাছের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপরে দ্রুত এসে গাড়িতে উঠে বললেন, চলো। কি দেখতে গিয়েছিলেন কর্নেল? অর্কিড। এখানে অর্কিড? এটা তো পাহাড়ি এলাকা নয়। জয়ন্ত, পরগাছা বললে তুমি বুঝবে। আসলে অর্কিড দু রকম হয়, ভূমিজীবী আর পরজীবী। পরজীবী অর্কিডকেই আমরা পরগাছা বলি। পিছনে হালদার মশাই মন্তব্য করলেন, কর্নেল স্যারের লগে লগে ঘুরলে না নলেজ বাড়ি। ব্রিজ পেরিয়ে সুদৃশ্য ফরেস্ট বাংলো চোখে পড়ল। একটা উঁচু জায়গার উপর রঙিন ছবির মতো বাংলোর পিছনের অংশ দোতলা। সামনে খোলা ছাদে বসে রাত্রিকালে অরণ্যের সৌন্দর্য দেখা যাবে। হালদার মশাই বললেন, এ জঙ্গলে বাঘ ভালুক আছে নিশ্চয়, হাতিও থাকতে পারে, কি তাই না কর্নেল স্যার? বাঘ ভালুক হাতি যদি নাও থাকে, ভূত প্রেত তো অবশ্যই আছে। একটুখানি চড়াইয়ে উঠে বাংলোর গেট। গেটের সামনে প্যান্ট শার্ট জ্যাকেট পরা এক সুদর্শন আমার বয়সী যুবক দাঁড়িয়েছিলেন। করজোড়ে নমস্কার করে তিনি বললেন, নমস্কার, আমি ফরেস্টের রেঞ্জার সৌম্য চক্রবর্তী। কর্নেল সাহেব, আমি সত্যি ভাবিনি যে চর্মচক্ষে আপনাকে কখনো দেখতে পাবো। ভিতরে গাড়ি রাখার গ্যারাজ আছে, প্লিজ আপনারা ভিতরে আসুন। আমাদের জন্য দোতলার প্রশস্ত ঘরটি খালি রাখা হয়েছিল। সৌম্যবাবুর কথা শুনে বুঝতে পেরেইছিলাম যে চন্দ্রপুর থানার ওসি রাজেন্দ্র হাটি এই ব্যবস্থা করেছিলেন। এখানে মাঝে মাঝে পর্যটক নাকি আসে, দল বেঁধে থাকে কিংবা একাও আসে। তবে শীতের সময় খুব কম লোকই বেড়াতে আসে। গত শরতে নাকি সব ঘর ভর্তি হয়ে গিয়েছিল। এটা ফরেস্ট বাংলো হলেও
পর্যটন দপ্তরের সুপারিশে পর্যটকদের থাকতে দেওয়া হয়। নদীর দুধারে ঘন জঙ্গল শরৎকালে একেবারে সবুজ হয়ে ওঠে। নদীর ধারে পিকনিক করারও অনুমতি দেওয়া হয়। তাছাড়া শখের অ্যাডভেঞ্চারের জন্য মুঘল ফৌজদার ওই জাহান খাঁর কেল্লাবাড়ির ধ্বংসস্তূপ তো আছেই। প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কেল্লাবাড়িটা ছিল। পূর্ব প্রান্তে দমুহানির কাছে এখনও কিছু অংশ অটুট আছে, তা তো আমার দেখা হয়েই গেছে। ধ্বংসস্তূপ বিশাল এলাকায় ছড়িয়ে আছে। হালদার মশাই বাঘ ভালুকের খবর জানতে বেশ উদ্গ্রীব হয়েছিলেন। বাঘ ভালুক না থাকলেও, সৌম্যবাবু বললেন, ভালুক না থাকলেও বাঘ আছে। একদল হরিণ এনে ছেড়ে দেওয়া হয়েছে। বুনো শুয়োর, হনুমানের পাল, শেয়াল, সাপ, এইসব প্রাণী নির্ভয় আশ্রয় এই জঙ্গল। কফি পানের পর কর্নেল চুরুট ধরিয়ে খোলা ছাদে গেলেন। তারপর বাইনোকুলারে চারিদিক দেখতে থাকলেন। হালদার মশাই নস্যি নিয়ে বারান্দায় বসলেন, আর আমি বিছানায় চিৎপাত হলাম। শীতের দিনের আয়ু কম। বেলা 1:30টার মধ্যেই নিচের তলায় ডাইনিং রুমে খাওয়া দাওয়ার পর খোলা ছাদের ওপর চেয়ারে বসে রোদের আরাম নিচ্ছিলাম, এবং কর্নেল চুরুট ধরিয়ে চোখ বুজে যেন ঝিমোচ্ছিলেন। এমন সময় একজন পরিচালক এসে খবর দিল, কর্নেল সাহেবের টেলিফোন আছে। কর্নেল তখনই চলে গেলেন। তারপর হালদার মশাই বললেন, যত ভাবছি তত জট পাকাইয়া যায়। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি কন শুনি? কি ব্যাপারে বলুন তো? ওই কর্নেল কইলেন না, জাহাজিবাবুর ডান হাতে ওই হরিবাবু গুলি করছে। এদিকে সুশীলা তো ট্যাক্সিতে বইয়াছিল, তার মাথার পিছনে গুলি লাগলো কেমনে? জাহাজিবাবু অরে গুলি করার জন্য রিভলভার তাক করছিল, এবং গুলিও হয়তো করছিল। তারপর হরিবাবু ওর হাতে গুলি করলো। এখন কথা হইল গিয়া, সুশীলাকে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করছে কেউ। না, অঙ্ক তো মিলতাছে না। আচ্ছা, এমন যদি হয় সুশীলা কোনো কারণে গাড়ি থেকে নেমে সেই ঝোপটার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সুশীলা নামবে কেন? ক্যাপ্টেন সিংহরে কি অন্য গাড়িতে লইয়া গেছে হরিবাবু? হালদার মশাই, কলকাতায় একটা লাল মারুতি কয়েকবার আমার গাড়িকে ফলো করে বেড়াচ্ছিল, এমনকি গতকাল সকালে হাই ঝোপটার কাছে দাঁড়িয়েও ছিল। হালদার মশাই একটু নড়ে বসলেন। তাহলে অঙ্ক ঠিক, হরিবাবুর একটা লাল মারুতি থাকতেই পারে। কোনো কারণে সেই গাড়ির বদলে ট্যাক্সি ভাড়া করছিলেন হয়তো হরিবাবু। মারুতির ড্রাইভারেরে ওই হরিবাবু ট্যাক্সিটারে ফলো করতে কইছিলেন, কিন্তু মারুতি বদলে ট্যাক্সি লইলেন কেন? এরপর প্রাইভেট ডিটেকটিভ আরও কিছুক্ষণ অঙ্ক কষতে থাকলেন, বা তার থিওরি দাঁড় করাতে মগ্ন হলেন। ততক্ষণে রোদের আরামে আমার চোখে ভাত ঘুমের টান এসে গেছে। কর্নেলের আবির্ভাবে ঘুমের রেশ গেল ছিঁড়ে। কর্নেল নিশ্চয়ই হালদার মশাইয়ের জল্পনা শুনতে পেয়েছিলেন। সকৌতুকে বলে উঠলেন, হালদার মশাই ট্যাক্সির পেছনে একটা লাল মারুতি এনে দাঁড় করিয়েছেন দেখছি। এটা মন্দ নয় তো। তা জয়ন্তের কি মত হালদার মশাই? বললাম, আমার কোনো মত নেই, হালদার মশাইয়ের থিওরি ওটা। হালদার মশাই ওসি রাজেন্দ্রবাবুর কথাটা খেয়াল করে শোনেননি মনে হচ্ছে। কি কথা? চন্দ্রপুর থেকে ব্রেক ভ্যান এনে ট্যাক্সিটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার সহজ মানে যে ট্যাক্সিটা ওইখানে পৌঁছে বিগড়ে গিয়েছিল, ড্রাইভার তাকে আর চালু করতে পারেনি। তাই তো। ততক্ষণে ক্যাপ্টেন সিংহের জ্ঞান ফেরার কথা। ট্যাক্সি চালু করা গেল না দেখে হরিবাবু, সুশীলা আর ভগৎ গাড়ি থেকে নেমেছিল। ক্যাপ্টেন সিংহকেও নিশ্চয়ই নামানো হয়েছিল। ওই অবস্থায় ওটাই স্বাভাবিক। হালদার মশাই বললেন, সুশীলা যদি সেই জোপটার জঙ্গলের দিকে পিছন ফিরিয়া খাড়াইয়া থাকে, তা হইলে জাহাজিবাবুর গুলি প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথার পিছনে লাগবার কথা। কি কন? আপনার থিওরি ঠিক। এবার দরকার অন্য একটা গাড়ি। বিগড়ে যাওয়া ট্যাক্সির কাছে তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হতো না, কারণ হরিবাবু ক্যাপ্টেন সিংহকে জোর করে কোথায় ধরে নিয়ে যাচ্ছে, কিডন্যাপের ব্যাপার। ঠিক ঠিক কইছেন কর্নেল স্যার। এই জন্যই আমি জয়ন্তবাবুরে কইছিলাম এরপর দরকার একখান গাড়ি। গাড়িটা অবশ্যই লাল মারুতি।
হ্যাঁ, একখানা লাল টুকটুকে মারুতি। সাহাজিবাবু অ্যাটাক করছিল আর সুশীলাও মরল। হরিবাবুর পাল্টা গুলিতে জাহাজিবাবুর হাত জখম হইল, রিভলভার ঘাসে গিয়া পড়ল, তখন সে পলাইয়া গেল। এখন কথা হইল গিয়া ওই জাহাজিবাবুর এই এলাকায় দলবল থাকতে পারে, কি কন? শুনেছি তো আছে। সেই জন্য হরিবাবুদের ওখান থেকে তখন পলাইয়া যাওয়ানের কথা। হ, আর একখান গাড়ি না পাইলে হরিবাবুরা পলাইবে কেমনে? এসব কচকচি বা জল্পনা কল্পনা আর আমার ভাল লাগছিল না। বললাম, ওসব কথা বরং থাক কর্নেল, কে ফোন করেছিল সেটাই জানতে ইচ্ছে করছে। চন্দ্রপুর থানা থেকে ওসি রাজেন্দ্র হাটি আমাকে যেতে বললেন। জাহাজিবাবুকে জেরা করে বিশেষ কিছু জানা যায়নি। সে নাকি তিতলিপুরে ওই সুনয়নী দেবীর খোঁজ খবর নিতে যাচ্ছিল, রাস্তায় যানবাহন পায়নি। হঠাৎ ওই ট্যাক্সিতে এসে তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্যাক্সিরই কোনো লোক তার দিকে নাকি গুলি ছোড়ে। সে ভয় পেয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। আর সুশীলা নামের কোনো মেয়েকেও নাকি সে চেনে না, কোনো মেয়েকে সে ট্যাক্সিতে দেখেও নি, আর তার মৃতদেহ তো নয়। তাহলে কখন বেরোবেন? চন্দ্রপুর থেকে রাত্রিবেলা জঙ্গলের পথে ফিরে আসতে হবে, কিন্তু এখনই বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ, জয়ন্তবাবু চিন্তার কারণ নাই, থানা থেকে পুলিশ ফোর্স আমাকেও এসকট কইরা আনবো। মিস্টার হাটিকে আমি বলেছি আপনারা জাহাজিবাবুকে জেরা চালিয়ে যান। আজ আমি আর থানায় যাচ্ছি না। ফরেস্ট বাংলোর দিকে আসবার সময় একটা গাছের ডালে আশ্চর্য প্রজাতির একটা অর্কিড দেখেছি, পায়ে হেঁটেই সেখানে যাব। জয়ন্ত ইচ্ছে হলে একটু ভাত ঘুম দিয়ে নিতে পারো। বললাম, আর ভাত ঘুম আসবে না, আপনার সঙ্গে ওই অর্কিডই দেখতে যাব বরং। আমিও যাবো কর্নেল স্যার, গাছের ফাঁকে দেখছিলাম এখন উঁচু দেউড়ি এখনো খাড়াই আছে, একটু দেখতে ইচ্ছা করে। বেশ সেজেগুজেই বেরোতে হলো, কারণ এইখানে শীতের প্রকোপ যেন দমোহনী এলাকার চেয়েও বেশি। অবশ্য এমনও হতে পারে যে এই কদিনে শীতের দাপট বেড়েছে। দমোহানি সেচ বাংলোয় থাকলে হয়তো শীতের কামড়ে জব্দ হয়ে যেতাম, কারণ ওখানে বিস্তীর্ণ একটা জলাধার আছে। ব্রিজ পেরিয়ে মোরাম বিছানো রাস্তায় আমরা হেঁটে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে কর্নেল সেই গাছটার কাছে গিয়ে দাঁড়ালেন। গাছটা বিশাল এবং গুঁড়ি থেকে শাখা প্রশাখা পর্যন্ত মোটা লতা তাকে জড়িয়ে ধরেছে। লতাটার পাতা বেশ চওড়া, গুঁড়িটাকে ঢেকে ফেলেছে। বিকেলে জঙ্গলে ছায়া ঘন হয়ে আছে। আমি অর্কিডটা খুঁজছিলাম। হালদার মশাই এইদিকে ওদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সম্ভবত জাহাজিবাবুর সাঙ্গপাঙ্গদেরই খুঁজছিলেন। তার ডান হাত প্যান্টের পকেটে, অর্থাৎ তিনি তার ফায়ার আর্মসের বাঁটে হাত রেখেছেন। কিন্তু কেউ যদি ঝোপঝাড় বা গাছের আড়াল থেকে গুলি ছোঁড়েন, তাহলে তিনি আর কি করবেন? কথাটা ভেবে আমার শরীরে মুহূর্তে আতঙ্কের শিহরণ জাগল। এদিকে কর্নেল রাস্তা থেকে নেমে পিঠের কিটব্যাগের চেন টেনে একটা ছোট কাটারি বের করলেন। ওটা একটা জাঙ্গল নাইফ, যা তার সামরিক জীবনের একটা স্মারক বলে তিনি গর্ব করেন। কাটারির গড়নটা কতটা ভোজালির মতো। সেটা দিয়ে তিনি গুঁড়িতে জড়িয়ে থাকা লতা পাতা ছাড়তে শুরু করলেন। এবার অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় আপনার অর্কিড? লতা পাতার ভিতরে লুকিয়ে আছে নাকি? না। গুঁড়ির পেছনে জঙ্গলের দিকে মাটি পর্যন্ত লতা পাতার খানিকটা অংশ ছেটে ফেলে আপন মনেই বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই। হালদার মশাই কাছে গিয়ে বললেন, কি কর্নেল স্যার? বিদ্যুতের তার। হ্যাঁ? আসার সময় বাইনোকুলারের ব্যাপারটা চোখে পড়েছিল। বলে কর্নেল রাস্তায় উঠে এলেন। ওই দেখুন, ওই গাছটার উপরের ডালপালা ছেঁটে বিদ্যুতের 4টে লাইন গেছে ফরেস্ট বাংলোর দিকে। ওই তারগুলো যাতে গাছের কোনো অংশের সঙ্গে ছোঁয়া না লাগে, তাই গাছটার অনেকটা অংশ কেটে রাখা হয়েছে। বাতাসে বা ঝড়ের সময় দৈবাত গাছটার কোনো অংশের সঙ্গে ছোঁয়া লাগলেই ট্রান্সফরমার জ্বলে যাবে, কারণ সজীব উদ্ভিদ তো বিদ্যুৎ পরিবাহী। এবার লক্ষ্য করুন, দুটো লাইন অর্থাৎ নেগেটিভ পজিটিভের সঙ্গে
নন কন্ডাক্টিভ রাবারে মোড়া একটা তার জোড়া আছে। সেই তার গাছের লতা পাতার আড়াল দিয়ে মাটিতে এসে ঢুকেছে। কি কাণ্ড! মাটির তলা দিয়া ইলেকট্রিক লাইন চুরি করছে কেউ? কনে স্যার, জঙ্গলের মধ্যে তাহলে কোনো ঘরে বিদ্যুৎ লয়ে গেছে। হয়তো ফরেস্ট গার্ডদের কোনো গোপন ঘাঁটি আছে জঙ্গলে। কাঠচোরদের জন্য গার্ডরা হয়তো সেখানে পাহারা দেয়। জঙ্গলে এমন পাহারার ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু সে খবর রেঞ্জার সৌম্যবাবু ছাড়া বাংলোর কেউ সম্ভবত জানে না। সৌম্যবাবু তো দুপুরে জিপ নিয়ে চন্দ্রপুরে তার অফিসে চলে গেছেন। কর্নেল স্যার, ফরেস্ট গার্ডদের ঘাঁটি খোঁজার দরকার কি? দরকার তো আছেই, কিন্তু ঘন জঙ্গলে সেই ঘাঁটিটা কোথায় তা খুঁজে বের করা কঠিন। রোদও তো কমে আসছে। তা হইলে আমরা মাটি খুঁড়িয়া তারটারে ফলো করি। কাজটা অন্তত হাফ ডজন মজুরের। কোদাল দরকার, বুঝলেন? বলে তিনি রাস্তার উত্তর দিকে, মানে যেদিক থেকে আমরা ফরেস্ট বাংলোতে এসেছিলাম সেই দিকটা দেখতে থাকলেন। বললেন, উত্তর থেকে বাতাস বইছে। কি একটা শব্দ শুনলাম যেন। থানা থেকে মিস্টার হাটি জিপে চেপে আসছেন নাকি? মাই গড, লাল মারুতি! হালদার মশাইও আমি এক গলায় বললাম, কই কই? বাঁদিকে জঙ্গলে ঢুকে গেল জয়ন্ত। হালদার মশাই, রাস্তা ছেড়ে বাঁদিকে আমাদের নামতে হবে। ছোপ ছাড়ে আড়াল দিয়ে এগোবো, কুইক! বলে কর্নেল রাস্তা থেকে নেমে জঙ্গলে ঢুকলেন। আমরাও তাকে অনুসরণ করলাম। কখনো গুঁড়ি মেরে, কখনো আবার ঘন গাছের আড়ালে একটুখানি দাঁড়িয়ে কর্নেল গাড়িটাকে খুঁজছিলেন। প্রায় আধ ঘন্টা পরে তিনি চাপা স্বরে বললেন, এখানে গাড়িটা রাস্তা থেকে নেমে জঙ্গলে ঢুকেছে। চাকার দাগও দেখা যাচ্ছে। ফাঁকা ঘাসে ঢাকা জায়গা দিয়ে গেছে গাড়িটা, কিন্তু আমরা ফাঁকা জায়গায় যাচ্ছি না। বলে তিনি আমাদের থামতে ইশারা করলেন। তারপর বাঁ দিকে এগিয়ে ঝোপে ছাড়ে থাকা একটা ধ্বংসস্তূপে উঠে গেলেন। বুঝলাম যে কর্নেল বাইনোকুলারে গাড়িটা খুঁজবেন, কিন্তু ক্রমে ছায়া ঘন হয়ে এসেছে। নিবিড় জঙ্গলের মধ্যে কি গাড়িটা ওই যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া সম্ভব? কিন্তু অসম্ভব হয়তো নীলাদ্রি সরকারের পক্ষেই সম্ভব হয়ে ওঠে। তিনি সাবধানে স্তূপ থেকে নেমে এলেন। হালদার মশাই ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, কিছু দেখলেন? একটা ভাঙা দেউড়ি এখনো খাড়া হয়ে আছে। তার নিচের দিকে লাল মারুতির একটুখানি অংশ দেখা যাচ্ছে। আপনারা সাবধানে আসুন। জয়ন্ত, তোমার ফায়ার আর্মস এনেছো তো? এনেছি। হালদার মশাই? জঙ্গলে নিরস্ত্র হইয়া ঢুকবো কেন? কিন্তু বিন্দুমাত্র শব্দ নয়। দেখছেন তো, সবখানে ঝরা পাতা পড়ে আছে। যত সময়ই লাগুক, খুব নিঃশব্দে এগোতে হবে। আর আর্মস রেডি রাখুন। শীতের জঙ্গলে ঝরা পাতার উপর দিয়ে নিঃশব্দে হাঁটা খুব একটা সহজ কাজ নয়। তবে আমরা খুব সময় নিয়ে ঝোপঝাড় এবং কেল্লার ধ্বংসস্তূপের আড়ালে গুঁড়ি দিতে থাকলাম। তারপর একটা স্তূপের আড়ালে লাল মারুতিটা দেখতে পেলাম। একটা উঁচু টুটাফাটা এবং আগাছা ঢাকা দেউড়ি কাছাকাছি দেখা গেল। গাড়িটার গায়ে হেলান দিয়ে কেউ একটা দাঁড়িয়েও আছে। ধ্বংসস্তূপের পাশ কাটিয়ে প্রথমে কর্নেল তার সামরিক জীবনের গেরিলা যুদ্ধের একটা কৌশল যেন দেখিয়ে দিলেন। পিছন থেকে লোকটার ঘাড়ির উপর ডান হাত দিয়ে আঘাত করলেন। এখন তার বাঁ হাতে রিভলভার, আর লোকটা তখনই নিঃশব্দে নেতিয়ে পড়ল। কর্নেল চাপা স্বরে বললেন, জয়ন্ত, আমার কিট ব্যাগের চেন টেনে দড়ি বের করো। হালদার মশাই অস্ত্র হাতে চিতাবাঘের মতো চারিদিকে লক্ষ্য রেখেছেন। দড়ি বের করে চেন এঁটে দিলাম। কর্নেল লোকটা দুই হাত টেনে পিঠ মোড়া করে বাঁধলেন। দুটো পাও বেঁধে ফেললেন। লোকটা গাড়ির ড্রাইভার যে সেটা বোঝাই গেল। তার হাত থেকে চাবির গোছা ছিটকে পড়েছিল। চাবিটা কর্নেল কুড়িয়ে নিলেন। এবার দেখলাম দেউড়ির অন্য পাশে বৌদ্ধ স্তূপের মতো দেখতে একটা গম্বুজ ঘর।
এই ধরনের গম্বুজ ঘর দিল্লি, আগ্রা এবং অন্যত্র দেখেছি। এগুলো মুঘল আমলে প্রহরীদের জন্য তৈরি করা হতো। এই গম্বুজ ঘরটা ঘন লতাগুল্মে ঢাকা। মুখের দিকটায় লতার ঝালর ঝুলর ঝুলে আছে। তার ফাঁকে আলো ছটা দেখা যাচ্ছে। কর্নেলের নির্দেশে হালদার মশাই আর আমি লোকটাকে ধরাধরি করে একটু তফাতে আর একটা ধ্বংসস্তূপের আড়ালে রেখে এলাম। কর্নেল বললেন, আর্মস রেডি করে আমার পিছনে আসুন হালদার মশাই। জয়ন্ত, তুমিও এসো। ঝুলন্ত লতা পাতার ঝালর একটু ছেঁড়া দেখে বোঝা গেল কেউ বা কারা গম্বুজ ঘরে ঢুকেছে। গুঁড়ি মেরে স্যাঁতস্যাঁতে শ্যাওলা ঢাকা হাত 4-5 মেঝের পর সিঁড়ির ধাপ দেখা গেল। নিচে থেকে আলো 6টা ধাপে পড়েছে। শেষ ধাপে কর্নেল থমকে দাঁড়ালেন। সামনে বন্ধ দরজা। দরজার ফাটল দিয়ে আলো বেরিয়ে গম্বুজ ঘরের মেঝে পর্যন্ত ছটা ফেলেছে। ভিতর থেকে চাপা গলায় কেউ কাউকে ধমক দিচ্ছে। এই শেষবারের জন্য বলছি, সঠিক জবাব দাও। জড়ানো গলায় এবং কাতর স্বরে কে বলল, আমাকে আর কষ্ট দিও না, মেরেই ফেলো। তবুও কথাটা বলবে না? তাহলে থাকো তুমি এই পাতাল ঘরে। আলোর লাইন কেটে দিয়ে না দরজায় তালা এঁটে চলে যায়, কেমন? অজু, অজু, দয়া করো ভাই, একটু দয়া করো। কোনো দয়া নয়, বিশ্বাসঘাতকের জন্য এই শাস্তিটাই মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম। আচমকা ঘরের আলো নিভে গেল। তারপর কপাটের ফাটল দিয়ে টর্চের আলো দেখা গেল, আর হ্যাঁচকা টানে কেউ ভিতর থেকে দরজা খুলতেই কর্নেল তার বিশাল শরীরের ধাক্কায় লোকটাকে ধরাশায়ী করলেন। আমি টর্চ জ্বাললাম। হালদার মশাই এক লাফে পাতাল ঘরে ঢুকে ধরাশায়ী লোকটাকে দেখে বললেন, হ্যাঁ, এ হালা তো দেখি সেই হরিবাবু। হরিবাবুর হাতের টর্চ ছিটকে পড়ে মেঝে আলো ছড়াচ্ছিল। কর্নেল বললেন, হালদার মশাই, আপনার এই হরিবাবুর জ্যাকেটের ভিতর পকেটে শক্ত কি একটা ভরা আছে, ওটা নিশ্চয়ই ফায়ার আর্মস, বের করে নিন। গোয়েন্দা প্রবর অবশ্যই কাজে পটু। একটা ফায়ার আর্মস জ্যাকেটের পকেট থেকে বের করে তিনি গর্জন করে উঠলেন, ইচ্ছা করে দি হালার খুলি উড়াইয়া। কর্নেল হরিবাবুর বুক থেকে উঠে তার জামার কলার ধরে তাকে দাঁড় করালেন। হরিবাবু লাল চোখে তাকিয়ে ফোঁসফোঁস করে শ্বাস ছাড়ছিলেন। কর্নেল তার ডান কানের পিছনে রিভলভারের নল ঠেকিয়ে বললেন, না 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 না, একটুও নড়বেন না হরিবাবু, নড়লেই মুন্ডুটা একেবারে উড়ে যাবে। এবার লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে চলো তো। হালদার মশাই, আপনি আমার পাশে এসে হরিবাবুকে নিয়ে যেতে সাহায্য করুন। জয়ন্ত, তুমি ক্যাপ্টেন সিনহাকে নিয়ে এসো। টর্চের আলোয় ঘরের কোণে এক বৃদ্ধ ভদ্রলোককে জড়সড় হয়ে বসে থাকতে দেখলাম। উনি সেই ক্যাপ্টেন এস.কে. সিনহা। তার কাছে গেলে তিনি কান্না জড়ানো গলায় বললেন, ও হরিবাবু নয়, ও নাম অজয়েন্দু রায়। হালদার মশাই শুধু বললেন, হ্যাঁ? তারপর কর্নেলের সঙ্গে অজয়েন্দু নারায়ণ রায়ের কাঁধের কাছে অন্য দিকের কলার ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকলেন। আমি বুদ্ধি করে সুইচ খুঁজে আবার আলোটা জ্বেলে দিলাম। এবার চোখে পড়ল ঘরের মেঝে কয়েকটা প্রকাণ্ড প্যাকেট। একটা বস্তায় কি সব আছে, আবার বস্তার মুখটা বাঁধা। কিন্তু সিঁড়ি থেকে কর্নেলের তাড়ায় ক্যাপ্টেন সিনহাকে ধরে ওঠালাম। পা ফেলতেও ওর কষ্ট হচ্ছিল। গম্বুজ ঘর থেকে বেরিয়ে কর্নেল আমাকে তার প্যান্টের বাঁ পকেট থেকে লাল মারুতির চাবি বের করে নিতে বললেন। জয়ন্ত, ক্যাপ্টেন সাহেবকে সামনের সিটে বসাও, আর অজয়েন্দু ওরফে ওই হরিবাবুকে আমি পেছনে ঢোকাচ্ছি। হালদার মশাইয়ের সাহায্যে কর্নেল পিছনের দুটো সিটের মাঝখানে যেন গুঁজে দিলেন ওই মোটা সোটা নাদুস নুদুস অজয়েন্দু নারায়ণ রায়কে। এখন তার পরনে প্যান্ট, শার্ট আর জ্যাকেট। কর্নেল বললেন, আমি বরং হরিবাবুকে সামলাচ্ছি, আপনি ড্রাইভারকে কাঁধে বয়ে নিয়ে আসুন। প্রাইভেট ডিটেকটিভ লম্বা ধ্বংসস্তূপটার কাছে গিয়ে খিখি করে হাসলেন। ভগত মরে নাই কর্নেল স্যার, বাঁধন খুলবার চেষ্টা করতেছে। এই বেটা, মিলিটারি বাঁধন তুই খুলবি কেমনে রে? আয় আয়, তরে মরা কইরা কান্দে চাপাই। যে কথা সেই কাজ। আমি বললাম, কিন্তু
ওকে এটুকু গাড়িতে ঢোকাবেন কোথায় হালদার মশাই? এই গাড়ির ডিকিতে ঢোকাতে হলে ওকে তো কেটে টুকরো টুকরো করতে হবে। হাত পা বাঁধা ভগৎ হালদার মশাইয়ের কাঁধ থেকেই ঝুলছিল। এই কথা শুনে সে আবার ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে দিল। কর্নেল বললেন, বরং এক কাজ করুন হালদার মশাই, ওকে বরং ওই হরিবাবুর কোলের ওপর দিয়ে লম্বালম্বি শুইয়ে দিন। আপনি আমার সিটের পাশে বসে ওর মুন্ডুটা ধরে থাকুন। সে এক অদ্ভুত অবস্থা। পিছনে দুটো সংকীর্ণ সিটে ডান দিকে কর্নেল, বাঁদিকে হলদার মশাই এবং মাঝখানে অজয়েন্দু রায়। তার দুই পা দুমড়ে তলায় ঢুকে গেছে। বেচারা একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে তার বুকের ওপর বোঝা তার বিশ্বস্ত অনুচর ভগৎ। হালদার মশাই বললেন, হালা এই হাত দিয়া আমারে মারতে ড্যাগার তুলছিল। কর্নেলের নির্দেশে গাড়িতে স্টার্ট দিলাম। আমার গাড়িটা পুরনো ফিয়াট, কিন্তু কালী ভদ্রে দৈনিক সত্যসেবক পত্রিকার মারুতি জিপসি আমাকে চালাতে হয়েছে। এক্ষেত্রে একটাই অসুবিধে, জায়গাটা জঙ্গল। হেডলাইটে ফাঁকা জায়গা খুঁজে এগোতে হচ্ছিল। মারুতির মতো খুদে গাড়িতে 8 জন লোক, যে কোনো মুহূর্তে উল্টে যাওয়ার ভয়ও ছিল। মোরাম রাস্তায় সবেগে উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম, কর্নেল, চন্দ্রপুরের পথ কিন্তু আমি চিনি না, আর থানা কোথায় সেটাও জানি না। আমার পাশ থেকে ক্যাপ্টেন সিংহ জড়ানো গলায় বললেন, চলুন, আমি চিনিয়ে দেব। চন্দ্রপুরগামী পিচ রাস্তায় পৌঁছানোর পর সামনে দূরে একটা গাড়ির জোরালো হেডলাইট দেখা যাচ্ছিল। পিছন থেকে হালদার মশাই বললেন, সয়ন্তবাবু সাবধান, এইটুখান রাস্তা। আমি হর্ন বাজাতে বাজাতে এবং হেডলাইট কখনো নিভিয়ে কখনো জ্বালিয়ে এবার গতি কমিয়ে এগোচ্ছিলাম। একটু পরেই আমাদের গাড়ির পথ আটকে সেই গাড়িটা দাঁড়িয়ে গেল। এবং টর্চের আলো পড়লো আমাদের ওপর। তারপরই সামনের গাড়ি থেকে ওসি রাজেন্দ্র হাটিকেই রিভলভার উঁচিয়ে নামতে দেখলাম। কর্নেল গাড়ি থেকে নেমে সহাস্যে বললেন, হাসুন মিস্টার হাটি, আপনার হাতে আপনার অমূল্য সম্পদ দুটো তুলে দিই। রাজেন্দ্র হাটি এসে আমাদের গাড়ির ভিতরে টর্চের আলো ফেললেন। যদিও কর্নেল দরজা খুলে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মারুতির ভিতরে আলো জ্বলেই উঠেছিল। মিস্টার হাটি মুচকি হেসে বললেন, কোনটা কে মিস্টার হালদার? প্রাইভেট ডিটেকটিভ বললেন, মিস্টার হাটি, আগে এই মালটারে হ্যান্ডকাপ পরানো দরকার। এইটা হইল গিয়া হরিবাবু, মানে ওই অজয়েন্দু নারায়ণ রায়। আর যারে বাইন্ধা ওই মরার মতো লম্বা করছি, এটা হইল গিয়া অর্স্তেয়ালা ভগৎ। কর্নেল চুরুট ধরিয়ে টানছিলেন। পুলিশের জিপ থেকে ততক্ষণে এক দঙ্গল কনস্টেবল নেমে লাল মারুতিটাকে ঘিরে ধরেছে। মিস্টার হাটির নির্দেশে অজয়েন্দু এবং ভগৎকে টেনে তারা বের করল। হাতকড়ি পরিয়ে অজয়েন্দু রায়কে টেনে নিয়ে গেল। ভগতের পায়ের বাঁধন খোলা যাচ্ছিল না। অগত্যা কর্নেল তার মিলিটারি বাঁধন খুলে দিলেন। তাকেও কনস্টেবলরা পুলিশ জিপের পেছনে ঢোকালো। মিস্টার হাটি বললেন, সামনের সিটে ইনি কে? ইনি ক্যাপ্টেন এসকে সিনহা। অজয়েন্দু রায় একে কলকাতা থেকে কিডন্যাপ করে এনেছিল। বাকি কথা না হয় যথাসময়ে শুনবেন। চলুন, আপনার ডেরায় গিয়ে একটু কফি খাবো, তারপর অন্য কথা। পুলিশের গাড়িকে অনুসরণ করে আমরা এগোচ্ছিলাম। পিছনের সিটে এবার আরাম করে কর্নেল ও হালদার মশাই বসেছেন। হালদার মশাই বললেন, কর্নেল স্যার, ওই পাতাল ঘরে চোরাই জিনিস আছে মনে হয়। মিস্টার হাটিরে জানান দেওয়া উচিত ছিল। কেন কি এই সুযোগে অগোচালারা যদি জিনিসগুলা লইয়া যায়। পাতাল ঘরটার দিকে আপাতত কেউ পা বাড়াবে না। কর্নেল স্যার, আমার ধারণা পাতাল ঘরটার কথা জাহাজিবাবুও জানে। অজয়েন্দু রায়ের লগে ওর বন্ধুতা ছিল কি না? বর্ডার এলাকায় তো দুজনেই চোরা কারবার করতো। আপনি কি কন? ঠিকই বলেছেন, কিন্তু অগ বন্ধুতা নষ্ট হইল কেন? পরে সব খুলে বলবো।
ক্যাপ্টেন সিনহার কাছে গচ্ছিত জিনিসটা জাহাজিবাবু চুরি করার পর জাহাজিবাবু সম্ভবত অজয়েন্দু রায়ের সঙ্গে আর দেখা করতো না। একে অজয়েন্দুর সন্দেহ হয়েছিল ক্যাপ্টেন সিনহাই সেই জিনিস গোপনে বেচবার চেষ্টা করছেন, তাই সুশীলার সাহায্যে ক্যাপ্টেন সিনহাকে সে কিডন্যাপ করল। ক্যাপ্টেন সিনহা বললেন, আমার এই দুরবস্থার জন্য সুশীলাই দায়ী। মেয়েটার জন্য কষ্ট হয় জানেন, কিন্তু শয়তানের ফাঁদে পড়লে তো মানুষকে মরতেই হয়। হতভাগিনী সেভাবেই বেঘরে মারা পড়ল। ট্যাক্সি খারাপ হওয়ার পর সুশীলা বেরিয়েছিল, তাই না? হ্যাঁ, তারপরই গুলির শব্দ শুনলাম। সুশীলা ঝোপের ওপর পড়ে গেল, আর তারপর আবার গুলির শব্দ। কিন্তু তখন যে কে কাকে গুলি করছে কিছুই বুঝতে পারিনি। আমাকেও গুলি করে মারবে ভেবে ঈশ্বরকে ডাকছিলাম। মারুতি গাড়িটা কোন দিক থেকে এসেছিল আপনি দেখেছিলেন? না, তবে অজয়েন্দুর হাতে সেলফোন দেখেছিলাম। আমার ধারণা যে ওই ফোনে সে গাড়িটাকে আনতে বলেছিল। তারপর আপনাকে এই গাড়িতে চাপিয়ে অজয়েন্দু চন্দ্রপুর নিয়ে গিয়েছিল। তাই হবে হয়তো। মাথা তখন ঝিমঝিম করছিল তো। শুধু মনে আছে একটা বাড়ির দোতলায় আমাকে খেতে দিয়েছিল। আর তারপর আজ বিকেলে আপনাকে এই গাড়িতে চাপিয়ে তিতলিপুরের জঙ্গলে নিয়ে এসেছিল। হ্যাঁ, আসলে অজয়েন্দুর দৃঢ় বিশ্বাস শম্ভু আর আমি ওর চোরাই মাল বেচে অনেক টাকা পেয়েছি। শম্ভুকে খুঁজে না পেয়ে অজয়েন্দু আমার উপরেই লক্ষ্য রেখেছিল। নিশ্চয়ই সুশীলাকে টাকা খাইয়ে বশও করেছিল সে। আচ্ছা, আপনার কাছে গচ্ছিত রাখা জিনিসটা কি আপনি তা জানতেন? জানতাম। কায়রো মিউজিয়াম থেকে চুরি করে আনা একটা পার্চমেন্ট, পেতলের নলে সেটা ভরা ছিল। তখন অজয়েন্দু ফেরারি আসামি। গোপনে এক রাত্রে আমার কাছে ওটা রাখতেও এসেছিল। ওটার সঙ্গে কোনো ফলক ছিল না? না। ও হ্যাঁ, অজয়েন্দু বলেছিল যে একটা ব্রোঞ্জের ফলকও ছিল, সেটা নাকি শম্ভু হাতিয়ে নিয়েছিল। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, অজয়েন্দু রায় ঠিক কথা বলেনি। সে নিজেই ওটা তার দাদা দীপনারায়ণকে রাখতে দিয়েছিল। দীপনারায়ণ তার ঘনিষ্ঠ বন্ধু শম্ভুকে ওটা বেচবেন বলে টাকা কড়ি অগ্রিম নিয়েছিলেন। ঘটনাচক্রে সেটা হারিয়ে যায়। সেই আক্রোশে শম্ভু সম্প্রতি এক রাত্রে দীপনারায়ণবাবুকে খুনও করেছে। আমি কিছুই জানি না বলে ক্যাপ্টেন সিনহা আমার দিকে তাকালেন। বাবা, একটু জল খাওয়াতে পারো? গলা বড় শুকিয়ে গেছে। বোতল এগিয়ে দিলেন। ক্যাপ্টেন সিনহা অতি কষ্টে কিছুটা জল খেলেন। কিছুটা তার প্যান্ট ভিজিয়ে দিল। চন্দ্রপুর থানা থেকে পুলিশের দুটো গাড়ি এসেছিল। একটা গাড়ি আমায় ও হালদার মশাইকে ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়েছিল। কর্নেল অন্য গাড়িতে ওসি মিস্টার হাটিকে তিতলিপুর জঙ্গলে সেই পাতাল ঘর দেখাতে নিয়ে গিয়েছিলেন। ক্যাপ্টেন সিংহকে চন্দ্রপুরে একটা নার্সিং হোমে রাখা হয়েছিল। গোয়েন্দা প্রমোদের খুব ইচ্ছে ছিল যে তিনিও কর্নেলের সঙ্গে যাবেন, কিন্তু কর্নেল বলেছিলেন, আপনি আর জয়ন্ত এখন একসাথে থাকা খুবই দরকার। এখনও আমরা বিপদের মধ্যে আছি। জাহাজিবাবুর গ্যাংয়ের লোকেরা কিন্তু সবাই ধরা পড়েনি হালদার মশাই। কর্নেল ফিরে এসেছিলেন রাত 11টায়। পাতাল ঘরে দেশ বিদেশের বেশ কিছু দেবমূর্তি, সোনাদানার অলংকার আর কয়েক প্যাকেট বিস্ফোরকও ছিল। আর একটা কথা, সেই ট্যাক্সি চালকের খোঁজও পাওয়া গেছে। লালবাজার থেকে নরেশ ধর চন্দ্রপুর থানায় জানিয়েছেন যে কাল সকালে তাকে নিয়ে তিনি চন্দ্রপুরে আসছেন। জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি কালকের দিনটাও এখানে থাকবো কর্নেল? না না জয়ন্ত, আমরা কাল সকালেই কলকাতা ফিরব। হালদার মশাই তার মক্কেল ক্যাপ্টেন সিনহার জন্য অবশ্য থেকে যেতে পারেন। না না কর্নেল স্যার, আমার মক্কেল ওই নার্সিংহোমে আসেন, পুলিশ ওনার দেখভাল করতেছে। আমার কাজ শেষ। আচ্ছা কর্নেল, মিশরের রানী নেকারতিতির চিঠি আর সেই ফলকটার কি ব্যবস্থা করবেন? বেচলে তো কোটিপতি হতাম, কিন্তু অত টাকা নিয়ে করবোটা কি? তার চেয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মধ্যস্থতায় মিশরের রাষ্ট্রদূতের হাতেই সমর্পণ করব। দেখব যে কি হইচই না পড়ে যায়। পৃথিবীর সব দেশের টিভিতে সেই দৃশ্য দেখা যাবে।
প্রাইভেট ডিটেকটিভ খিকি করে হেসে বললেন, আমাকেও যেন বাদ দিবেন না কর্নেল স্যার। কি কান জয়ন্তবাবু? সায় দিয়ে বললাম, একদম ঠিক বলেছেন হালদার মশাই। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে তিতলিপুরের জঙ্গলে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।